আমরা যেই রিসোর্টে এসেছি সেই রিসোর্টটাকে একটু অবজার্ভ করা। নড়াইলের একটা চার্ট পেয়েছি। আজকে আমরা নড়াইলের এই চার্টটা ধরে এই প্রত্যেকটা জায়গায় যেতে চলেছি। এটা হচ্ছে যশোরের বিখ্যাত একটা জায়গা মণিহাট, আর এখানে আমরা আজকে চা খাবো, তারপর আমরা রওনা দেব। আজকে চমৎকার একটা দিন, আর আমি এবং আমার ফ্রেন্ড সুমন আমরা দুজনেই খুবই এক্সাইটেড। আপনারা হয়তোবা ভাবতে পারেন যে আমরা এই পথগুলার ভিডিও কেন নিচ্ছি। আসলে এই যে আমরা পথে জার্নিটা করি, পথের দুই পাশের যে বাড়িঘর, দুই পাশের যে গাছগুলা, ইভেন প্রত্যেকটা ভ্যান, এমনকি পিক আপ গাড়ি যেগুলোকে আমরা অতিক্রম করে যাই কিংবা যেগুলো আমাদেরকে পাস করে যায়, প্রত্যেকটা জিনিস আমি ভীষণভাবে উপভোগ করি এবং প্রত্যেকটা জিনিসকেই আমি আমার ক্যামেরায় ধরে রাখতে চাই। আমি চাই আমার জীবনের একটা সময় যখন এই ঘোরাঘুরিটা আমি করতে পারবো না, তখন যেন এই ভিডিওগুলো আমি নিজে দেখতে পারি এবং নিজের আত্মার শান্তির জন্য, মনের শান্তির জন্য, মনের খোরাকের জন্য এই ভিডিওগুলো আমি বারবার দেখতে পারি। নড়াইলের এই রাস্তাটা, মানে নড়াইলে যাওয়ার পথে এই রাস্তাটা কিন্তু আমি অনেক দিন পরে এসেছি, যার কারণে দেখতে পাচ্ছি যে রাস্তাটা কিন্তু একেবারে নতুন করা এবং অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে, মারাত্মক লেভেলের সুন্দর করেছে। বিশেষ করে এই রাস্তাটায় আমরা যখনই ড্রাইভ করছিলাম আমাদের বাইকটা খুবই স্মুথলি চলছিল এবং রাস্তার দুই পাশের সৌন্দর্য তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই জন্য লোভ সামলাতে না পেরে মূলত আমরা এই ভিডিওগুলো নিয়েছি এবং অনেকটা ঢাকার আদলে কিন্তু এইখানেও বেশ কিছু উন্নতির ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা যশোরের মধ্যে এই ধরনের রেল ব্রিজ কিন্তু আমরা এখানেই আমরা দেখতে পাই, কারণ যশোরে কিন্তু এই ধরনের আর কোনো ব্রিজ নেই। যশোর থেকে নড়াইলে যাওয়ার পথেই এই ব্রিজটি। নড়াইলে চলে এসেছি এবং নড়াইলে একদম প্রবেশ মুখ থেকেই এখানে অসাধারণ একটা রাস্তা আছে। আমি যদি রাস্তাটা আপনাকে দেখাই, খুবই সুন্দর একটা রাস্তা করেছে, মানে বাইকারদের জন্যে কিংবা ধরেন পথচারীদের জন্যে এর চেয়ে ভালো কোনো রাস্তা আসলেই হয় না, মানে অসম্ভব সুন্দর এই রাস্তাটা। আমরা এখন অসাধারণ একটা রাস্তায় প্রবেশ করছি এবং চমৎকার একটা ভিউ, আপনারা না দেখলেই বুঝবেন না। গ্রামীণ একটা পথে ঢুকেছি আমরা এবং অসাধারণ এই পথটার ভিউ আর চমৎকার একটা দিন, মানে আজকের দিনটা আমরা আসলে উপভোগ করতে চলেছি। এখন যে পথটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পথের এক পাশে হচ্ছে নদী এবং অন্য পাশে হচ্ছে ইটভাটা। পাশাপাশি এখানকার যে জনপদ আছে সেই জনপদটা একেবারেই ভিন্ন রকম। বিশেষ করে এখানকার গাছগুলো কিংবা এই পথের দুই পাশে যে ছোট ছোট যে ঝোপঝাড়গুলো, এগুলো অসম্ভব সুন্দর লাগছে। সামনাসামনি ঘোড়ার গাড়িতে ধান নিয়ে যাওয়া কৃষক, সামনাসামনি যখন আপনি দেখবেন, এইখানে আপনাকে অবশ্যই আপনার দৃষ্টি স্থির করতে হবে। আর যাওয়ার পথে অসাধারণ একটা ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা কিন্তু নতুন একটা ব্রিজ হয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে আপনার বারোঘাট বা বারুইপাড়া ঘাট, এরকম একটা নাম। আর এখানে নতুন একটা ব্রিজ হয়েছে, ব্রিজটাও অসম্ভব সুন্দর। যদিও আমরা একটু গিয়েছিলাম, কিন্তু ওইখানে মূলত ওইখান থেকে আমাদের রিটার্ন আসা লাগছে, আর এইখান দিয়ে আমরা মূলত ফেরি দিয়ে এখন পার হবো আমরা যেখানে যাব। যে সিচুয়েশনটা এখন বা যে পরিবেশটা, সামনেই নদী, এই যে এখানে কিন্তু আপনারা নদী দেখতে পাচ্ছেন, পাশে একটা কিন্তু নদী, আর এটার নদীর সাথে এই যে মাঠ, এই মাঠটা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা পরিবেশ এখানে। মানে যখন আমরা কোথাও ট্যুরে বের হই, মানে এই জিনিসটা আমার কাছে খুব খুব ভালো লাগে যে আমি এই জায়গাগুলো অ্যাকচুয়ালি অবজার্ভ করতে পারছি এবং এই জায়গাগুলোতে আসতে পারছি। যদিও অনেকেই কিন্তু দেশের বাইরে ভিডিও করে, আমি একটু গরিব মানুষ, তো যখন টাকা পয়সা হবে তখন যাব, আপাতত দেশে একটু ঘুরে নিই।
যশোর থেকে অরুণিমা গলফ ক্লাবে আসার যে পথগুলো আমরা পার হয়ে এসেছি, একেবারে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে পথ। এইখান থেকে এই পথগুলো বের করে মানে সঠিকভাবে চিনে আসাটা যে কী পরিমাণ টাফ, এটা আজকে আমরা কিছুটা অনুধাবন করেছি। তো যাই হোক, আজকে আমরা চলে এসেছি অরুণিমা গলফ ক্লাবে। এখন আমরা এটার ভিতরে যাব, এরপর সেখানে আর কি কি আছে সেটাও আমরা দেখতে চলেছি। তো এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে মোটরসাইকেল পার্ক করে আমরা এখন অরুণিমা গলফ ক্লাবের দিকে এগোচ্ছি। এবং আমরা এটা ভিতরে যাওয়ার পর, যেহেতু আমরা এটাতে ফার্স্ট টাইম আসছি, এটা সম্পর্কে আমরা আহামরি তেমন কিছুই জানি না। আমরা যত ভিতরে যাব আস্তে আস্তে আমি নিজেও দেখব, আপনাদেরকেও দেখাবো যেখানে কি কি আছে, এখানে আপনারা আসলে কি কি ফ্যাসিলিটি পাবেন, কীরকম খরচ। তবে এখানে বলে রাখি, এখানে আমাদের এন্ট্রি ফি নিয়েছে আপনার 100 টাকা করে, এবং এখানকার পার্কিং হচ্ছে 20 টাকা। আর এখানে কিছু ভাই গলফ কিন্তু খেলছেন, মানে আমরা যে গলফ ক্লাবে আসছি এখানে কিন্তু গলফ খেলছেন। আমরা কিছু আপনাদেরটা নিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। ওনারা কিন্তু এখানে সবাই কিন্তু গলফ প্লে করার জন্য আসছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আচ্ছা, আমরা এখানকার ভিতরে যে মাঠগুলো আছে সেই মাঠগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখন, এবং এখানে গলফ খেলার জন্যে খুব সুন্দরভাবে মানে এগুলো কিন্তু তৈরি করা হয়েছে, এবং অসম্ভব সুন্দর এই জায়গাটা। আর এখানে একজন কিন্তু অলরেডি প্লে করছেন, এবং আমি এখন গলফ মাঠেই আছি। তো এখানে যারা এসেছেন গলফ খেলতে, ওনারা কিন্তু বাংলাদেশের মধ্যে ওনাদের যেই ক্লাব আছে ঢাকা ক্যান্টনমেন্ট যে ক্লাব, সেই ক্লাবের কিছু প্লেয়ার এখানে এসেছেন, অনেকটা আমাদের এজেরই ভাইরা। তো আমরা তাদের খেলাটা কিছুক্ষণ দেখব এবং অবজার্ভ করব যে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি কখনোই খেলিনি বা এটা সম্পর্কে কোনো কিছু জানি না। আর পাশাপাশি এখানকার মাঠটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসেন। ভাইয়া, আপনারা তো ঢাকা থেকে আসছেন এখানে, এবং আমরাও আসছি। এই জায়গাটা কিন্তু খুব টাফ, এই জায়গাটায় আসা, বিশেষ করে ওয়েগুলো ফাইন্ড আউট করা খুবই টাফ। তো এই যে এখানে আসছেন, কিভাবে আসলেন বা কেন আসলেন, এটার খোঁজ কিভাবে পাইলেন, কিংবা এইখানে মানে একটা উদ্দেশ্য তো আছে যে, কারণ ঢাকায় সাভারে আসলে কিন্তু অনেক ধরনের মাঠ আছে। আমি কিন্তু গেছি আপনাদের যে ঢাকায় যে গলফ ক্লাব, এটা হচ্ছে আপনাদের সম্ভবত সাহার কর্মীটোলা গলফ ক্লাব, হ্যাঁ কর্মীটোলা, তারপর যে সাহার লিচু বাগান, সাভার গলফ, হ্যাঁ। তো ওইদিকে কিন্তু আরো অনেক গলফ ক্লাব আছে। তো এইখানে কি জন্য আসলে মূলত আসা? আজকে মূলত হলো আমাদের যে কর্মীটোলা গলফ ক্লাব, এটা বন্ধ 21শে নভেম্বর হিসেবে সশস্ত্র বাহিনী দিবস, এই উপলক্ষে আমাদের গলফ ক্লাবটা আজকে বন্ধ। সবাই আমাদের আজকে অফিস বন্ধ, এই জন্য আমরা সবাই 15 জনের মতন একটা গাড়ি ভাড়া করে আসছি। আমরা পিকনিক অনুযায়ী পিকনিকও করলাম, আমরা একটু খেলাধুলাও করলাম। মানে এখানে আপনার পিকনিকও আসছেন, পাশাপাশি প্র্যাকটিসও হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আমরা আজকে কথা বলতে চলেছি বাংলাদেশের সেরা একটি টিমের সাথে, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বিশ্বের বিভিন্ন দেশের কাছে, এবং সেটা হচ্ছে গলফ খেলার মাধ্যমে। তো আজকে আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনারা এখানে আসছেন এই যে খেলার জন্য, এই খেলাটা কি আপনাদের প্র্যাকটিসের অন্তর্গত নাকি কোনো আন্তর্জাতিক মানের কোনো ধরনের কোনো প্রোগ্রাম চলছে? না, আমাদের এখানে আমরা 4 জনই গলফ ক্লাবে চাকরি করি।
একজন আমাদের পেশাদার গলফার আছে, উনি দেশ বিদেশে খেলে থাকে, সে আচ্ছা হলো ভাই। মোহাম্মদ রিপন। আচ্ছা উনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, উনি বাহিরেও খেলে থাকে, হ্যাঁ। অ্যামেচারও ভালো খেলোয়াড় ছিল, এখন পেশাদার গলফার। তাকে কিছু জিজ্ঞেস করতে পারেন। ভাই, আপনি কোন কোন দেশে প্লে করেছেন? আমি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং বাংলাদেশে গলফ খেলে থাকি। এর মধ্যে কোনো অ্যাচিভমেন্ট কি আমাদের আছে? হ্যাঁ, 2016 সালে আমি নেপালে একটা অ্যামেচার চ্যাম্পিয়নশিপ হয়, ওটা আমি চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা, এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে ধরেন আপনারা যে প্লে করছেন বা আপনারা একটা ক্লাবে আছেন বা একটা সংস্থায় আছেন, এইখানে দেশের অন্য যারা আছে, নর্মাল পিপল যারা আছে, অনেক তরুণ তো আছে যারা কিন্তু আগ্রহী, কিন্তু এটা খেলার নিয়ম জানে না, তারা চাইলে কি আপনাদের সাথে যুক্ত হইতে পারে? হ্যাঁ, অবশ্যই খেলতে পারবেন। এখন গলফ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আপনারা যেখানে গলফ ক্লাব আছে ওখানে প্র্যাকটিস করার জন্য একটা ড্রাইভিং রেঞ্জ থাকে, তো আপনারা চাইলে ওখানে গিয়ে প্র্যাকটিস করতে পারবেন আপনারা, এবং ওখানে আমাদের অনেক কোচ আছে, তাদের কাছে খেলা শিখতে পারবেন। এই ক্ষেত্রে খরচ খরচ ওইটা আপনার ডিপেন্ড করে আপনি কীরকম প্র্যাকটিস করেন, এটার উপরে ডিপেন্ড করে। বাট খরচ ওরকম একটা বেশি না। এখান থেকে কোনো রিটার্ন আসতে পারে? ধরেন যেমন ক্রিকেটাররা পায়, ফুটবলাররা পায়, এই ধরনের কোনো রিটার্ন কি সে পাবে? হ্যাঁ, রিটার্ন পাবেন। আপনি যখন প্রফেশনাল খেলবেন তখন আপনি প্রাইজ মানি পাবেন। প্রাইজ মানি ওইটা একটা কি পরিমাণ বা একটা ওইটা ডিপেন্ড করে কত বড় টুর্নামেন্ট, কিরকম প্রাইজ মানি থাকে। বাট আপনি যত ভালো খেলবেন তত আপনি প্রাইজ মানিটা বেশি পাবেন। এই খেলাটা কি ক্রিকেট বা ফুটবলের মতো কোনো টিম প্লে নাকি না? এটা টিম প্লেয়ারও আছে, আবার এটা ইন্ডিভিজুয়ালি বেশি হয়, মানে যার যার ব্যক্তিগতভাবে হ্যাঁ, স্কোর আলাদা আলাদা স্কোর হয়। আলাদা আলাদা তো হয়। এই ক্ষেত্রে যখন আন্তর্জাতিক মানের পর্যায়ে আপনারা যান, ওই ক্ষেত্রে কি বাংলাদেশ সরকার থেকে যান নাকি আপনাদের টিম থেকে বা ক্লাব থেকে? এটা বাংলাদেশ গলফ ফেডারেশন থেকে থেকেই হয়। জি। জি, থ্যাংক ইউ। গলফ ক্লাবে এসে গলফ প্লেয়ারদেরকে তো পেয়ে গেলাম, তাদের খেলাও দেখলাম, তাদের খেলা উপভোগ করলাম, তাদের সাথে কথা বললাম, তাদের সম্পর্কে, তাদের খেলা সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছু জানলাম। এবার আমাদের কাজ হচ্ছে আমরা যেই রিসোর্টে এসেছি সেই রিসোর্টটাকে একটু অবজার্ভ করা, রিসোর্টের কোথায় কি আছে না আছে, রিসোর্টটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, কতটা মনোমুগ্ধকর, এখন আমরা সেটা অবজার্ভ করব। আশা করি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আচ্ছা, এখানে ছোট্ট একটা লেক আছে এবং এই লেকটা সম্পূর্ণ কিন্তু পদ্ম ফুলে একদম মানে ভরা, যদিও এখন ফুল নেই, কিন্তু যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনার পদ্ম ফুলের গাছ, এবং এইগুলোর পদ্ম ফুলের যেই সিডগুলো হয় সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে এটি কিন্তু পদ্ম ফুলের সিড, আর এরকম কিন্তু অনেক আছে, এবং এগুলো সবগুলো এই সিডগুলো কিন্তু বড় বড় হয়ে আপনার ঠিক এইভাবে শুকিয়ে আছে। এখন এটার ফুলগুলো কখন দেয় আমার সেটা জানা নেই, কিন্তু এখন কোনো ফুল আমি এখানে দেখতে পাচ্ছি না। এখন আমরা কিন্তু মূল রিসোর্টে প্রবেশ করতে যাচ্ছি, এবং এখানে খুব সুন্দর একটি লেক আছে, এবং লেকের উপর একটা ব্রিজ আছে খুবই সুন্দর, এবং এখানে কিছু বুট আছে। আর এটা কিন্তু রিসোর্ট বলতে এখানে আপনারা আসলে কিন্তু এখানে থাকার ব্যবস্থা আছে। পাশাপাশি এখানকার পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে। এখানকার কটেজগুলো অনেকটা আলাদা, একটু দূরে, কিন্তু আশা করি যে আপনাদের এখানে আসলে ভালো লাগবে। আমি কটেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা একটু ঘুরে দেখব কোথায় অ্যাকচুয়ালি কী আছে, তারপর আমরা মূল ভিডিওতে ফিরে যাব। আচ্ছা, এইখানে আরও একটা লেকের খুব সুন্দর একটা বসার মতো কিন্তু একটা জায়গা করেছে, এবং জায়গাটা আসলেই অসাধারণ করেছে। আর জানেন তো, মানুষের কিন্তু এই ধরনের লেক কিন্তু খুবই পছন্দ, কারণ এই ধরনের লেকে বসতে বা সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে রিসোর্টটাতে এসেছি, এই রিসোর্টটাতে আমার আসলে হুট করেই আসা, এখানে কখনো আসিনি, হুট করেই এখানে আসার প্ল্যান করেছি। তবে আমার মনে হচ্ছে যে আমি আসলে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি, কারণ এই ধরনের রিসোর্টগুলো কিন্তু অনেকটা ইকো ফ্রেন্ডলি, আর এখানে আসলে আপনার একটা রিফ্রেশমেন্ট কাজ করবে। এর কারণ হচ্ছে প্রাকৃতিকভাবে এটা সাজানো না, এটা কৃত্রিমভাবে সাজানো, সো এই জিনিসটা একটু বেশি সুন্দর হয়। প্রাকৃতিক যেই বন আছে বা ফরেস্ট আছে, হিলস আছে, সেগুলোর বিষয় আলাদা, কিন্তু যখন কেউ একটা পরিকল্পিত ল্যান্ডস্কেপ নিয়ে একটা সুন্দরভাবে একটা রিসোর্ট সাজায়, দেন ওইটার সৌন্দর্য যেন একটু দ্বিগুণভাবে ফুটে ওঠে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি রাতে থাকার কোনো প্ল্যান নিয়ে আসিনি, ইভেন আমাদের সাথে কোনো ধরনের কোনো ক্লোথস কিংবা কোনো ম্যাটেরিয়ালস কিছুই নিয়ে আসিনি। আমরা চেষ্টা করব আজকে বিকেলের মধ্যে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। তবে আমি রিকমেন্ড করব যে আপনারা যারা শহর থেকে অনেকটা দূরে আপনারা একটু সময় কাটাতে চান, ভালো একটা সময় কাটাতে চান, তারা এখানে আসতে পারেন। আর এখানকার কটেজগুলোতে আমি এখনও যাইনি,
আমরা এখানে প্রথমে লাঞ্চ করব। এখন লাঞ্চ করার পর আমরা সেই কটেজগুলো দেখব, যে কটেজগুলো অ্যাকচুয়ালি কী পরিমাণ বা কেমন মানের, কতগুলো কটেজ আছে। এছাড়া এখানে একটা টেন্ট প্লে হাউসের মতো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আপনি সম্ভবত রাতে থাকার একটা ব্যবস্থা আছে এই জায়গাটাতে, মানে আপনার চারদিকে কিন্তু পানির মাঝখানে রাতে আপনি রাত যাপন করার জন্য এখানে টেন্টের মধ্যে আপনি থাকতে পারবেন। অনেকটা যেরকম আমরা মারাইনতংয়ে ছিলাম আলীকদমে, অনেকটা ওই রকম, কিন্তু রাতে সম্ভবত এখানে আর একটু বেটার এক্সপিরিয়েন্স আপনাদের হতে পারে। এর কারণ হচ্ছে এখানে বেশ কিছু সাজানো, আপনার বেসিন দেখতে পাচ্ছি, কয়েকটা টেন্ট দেখতে পাচ্ছি, কয়েকটা তাঁবুর ঘর দেখতে পাচ্ছি। তবে এখানে কিন্তু কোনো ধরনের কোনো বিদ্যুৎ সংযোগ আমরা দেখতে পাচ্ছি না, মানে উপর দিয়ে দেখতে পাচ্ছি না। রাত হলে কিংবা দিনের বেলা এটা আসলে বোঝা সম্ভব না। যদি পানির নিচ দিয়ে কোনো কারেন্টের বা বিদ্যুতের সংযোগ না নিয়ে থাকে, তাহলে এখানে উপর থেকে কিন্তু কোনো ধরনের কোনো সংযোগ দেখা যাচ্ছে না। মানে একটা ন্যাচারাল একটা ভাইব, অথবা ধরেন আপনি রাতে অন্যরকম একটা ফিল আসার জন্য কিন্তু একটা বেস্ট একটা প্লেস। এখন এসেছি আমরা লাঞ্চ করার জন্য। এখানে লাঞ্চ করার কিন্তু ব্যবস্থা আছে, মানে আপনি আগে থেকে এখানে অর্ডার দিয়ে রাখতে হবে, বিষয়টা এমন না। এখানে আপনি যখনই আসেন এখানে লাঞ্চ বা ডিনার এখানে রেডি থাকে। এখানে কি পানিতে সমস্যা নেই? তো এখানে লাঞ্চ এবং ডিনার কিন্তু অলওয়েজ রেডি থাকে। আপনি চাইলে এখানে যে কোনো সময় এসে কিন্তু আপনি অর্ডার করতে পারেন। আর একটা কথা বলে রাখি, এখানে খাবারের একটা বিশেষ একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে প্যাকেজ। মানে আপনি আলাদা আলাদা করে মাছ, মাংস, সবজি এগুলো নিতে পারবেন না। এখানে পার পারসন একটা প্যাকেজ আছে। যদি আপনি মুরগির মাংস দিয়ে সেই প্যাকেজটা নেন, সেক্ষেত্রে আপনার 320 টাকা এখানে খরচ পড়বে। তো আমরা অন্য ঝামেলাতে যাইনি, আমাদের জন্য মুরগির মাংসটাই বেটার মনে হয়েছে, দেশি মুরগির মাংস। তো এটা 320 টাকা করে পার পারসন, এটা প্যাকেজ। তো আমরা এখন লাঞ্চ শেষ করে আমরা পরবর্তী ভিডিওতে ফিরছি। লাঞ্চ শেষ করে আমরা এখন বের হয়েছি। আর এই লাঞ্চ যেই জায়গাটাতে করি, অসম্ভব সুন্দর একটা জায়গা কিন্তু এখানে। মানে মনে হচ্ছে যেন কেউ নিজের হাতে খুব সুন্দর করে সাজিয়েছে। মানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এখানে, অসম্ভব সুন্দর। কিন্তু এখানে রাতের বেলা কিছু লাইটিং করা আছে, রাতের বেলা কিন্তু এখানে আরও অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এইখানে পাশাপাশি আরও একটা আছে, এটাও একটা গল্ফ মাঠ এই জন্য বলছি কারণ এখানে একটা পিলার দেখা যাচ্ছে, যেটাতে হোল 1 পার 5 এবং ব্লু ইয়ার্ডেজ 408 এবং অরুণিমা মিরাকেল গার্ডেন। এখানে অন্যরকম একটা পার্ক আছে। ও নাইস, এটা খুব সুন্দরভাবে সাজাইছে। মানে রিসোর্ট বলেছে, এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা রিসোর্ট। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। এখানে বিভিন্ন ধরনের রাইডও আছে, বিশেষ করে যে বোট টাইপ যে রাইডগুলো, যদিও এগুলার আমরা এখন চলবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে। আমরা এখন ফেরার কথা চিন্তা করছি, কারণ আমাদের আসার সময় প্রচুর ছোটোখাটো রাস্তাগুলো আমাদের পার হয়ে আসা লাগছে। তো এখন যাওয়ার সময় এই পথগুলো আবার মানে অনেকটা নিরিবিলি পথ, যদি মানুষজন না পাওয়া যায় তাহলে আবার ফাইন্ড আউট করে যাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে নেট দিয়ে ঘেরা একটা ট্রেনিং ফিল্ড আছে এখানে। আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগেনি। এখন আমরা যাব কটেজগুলো দেখার জন্যে। এই রিসোর্টের কটেজগুলোর কোয়ালিটি কেমন, সেগুলোর প্রাইস কেমন, তাদের সাথে কথা বলবো। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, দেন আমরা রাতে এখানে থেকেও যাব। এখন আমরা যে কটেজটা উঠতে যাচ্ছি, এটা হচ্ছে এই যে কটেজ। আর এই কটেজটাকে বলা হয় ছেড়া দ্বীপ। তো এই ছেড়া দ্বীপের এই কটেজটার ভিউ কেমন, ভিতরে কেমন, কোয়ালিটি কেমন, এটার প্রাইস কেমন পড়বে, এটা সম্পর্কে আজকে বিস্তারিত আমরা জানবো। এই হচ্ছে কটেজ, এবং এরকম কটেজ কতগুলো আছে? হ্যাঁ, প্রায় 28 থেকে 30টার মতো। 30টাও কটেজ আছে এখানে না? আচ্ছা, এই ভাই হচ্ছেন এই রিসোর্টেরই, এবং রুমের মধ্যে যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু মোটামুটি বেশ ভালো স্প্রিং ম্যাট্রেস বা ম্যাট্রেসের উপর হয়তো বা টপার দেওয়া আছে। আর এটার সাথে আপনি একটা সাইড বক্স, একটা ওয়ার্ড্রপ
এবং একটা কম্পিউটার টেবিল, আপনি যদি আপনার অফিসিয়াল কোনো কাজ আপনি করতে চান ল্যাপটপ ট্যাপটপ রেখে, এবং হচ্ছে আপনার 2টা সোফা এবং আপনি এসি রুম আপনি পেয়ে যাচ্ছেন। এবং এটার উপরটা যদি দেখি বাঁশের ইয়ে দিয়ে সুন্দর করে কিন্তু কাজ করা, এবং লাইটিংটাও খুবই সুন্দর, পর্দাগুলোও সুন্দর। এখান থেকে যদি আপনি জাস্ট এখান থেকে এই পর্দাগুলো সরিয়ে দেন, এখানে কিন্তু অসাধারণ একটা ভিউ কিন্তু আপনি পাচ্ছেন। এই যে এখান থেকে অসাধারণ একটা ভিউ পাচ্ছেন, এবং এটা টোটালটাই আপনি এরকম একটা ভিউ পাচ্ছেন। মানে এই রুম থেকে আপনি যতটুকু দেখবেন সবটা দিয়েই আপনি এই ভিউটা পাবেন, এবং এখানে একদম প্রাইভেট, মানে আপনি একদম সেফ। মানে এখানে আপনার উপর কেউ নজর রাখবে বা আপনি অন্য কেউ আপনাকে ডিস্টার্ব করবে ওই ধরনের সুযোগ কিন্তু নাই। এবং ঠিক সামনে এইটুকু জায়গায় একটা একদম পানির উপরে বা দ্বীপের মতন, এটাকে বলা হয় ছেঁড়া দ্বীপ। এখানে আপনি চেয়ার নিয়ে বসে, এই যে এখানে কিন্তু চেয়ার দেওয়া আছে, এই চেয়ার নিয়ে এখানে বসে কিন্তু 2জন বা 4জন আপনারা কিন্তু ভালো একটা সময় কাটাতে পারেন। আর এটার চারপাশটা অসম্ভব সুন্দর। আচ্ছা, আমরা এখন জানবো যে এই রুমটার আসলে কস্ট কত এবং এটার টাইম, মানে কখন চেক ইন করা হয়, কখন চেক আউট করা হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রুমটার কস্ট কত? এটা হচ্ছে আপনার 5,750 টাকা। এবং চেক ইন চেক আউট টাইমটা? আপনি যে কোনো সময় চেক ইন করতে পারেন। আজকে চেক ইন করলে আগামীকাল সকাল 11টা থেকে 12টা পর্যন্ত সময়। মানে দুপুর 12টার মধ্যে চেক আউট করে দিতে হবে। আপনি যে কোনো সময় চেক ইন করেন, কিন্তু থাকার সময়টা হচ্ছে দুপুর 12টা। হ্যাঁ, পরবর্তী দিনের দুপুর 12টা। আচ্ছা, এর নিচে কি আপনাদের এখানে আর কোনো ইয়ে আছে, কটেজ আছে? হ্যাঁ আছে। ওইগুলো কিরকম প্রাইস? সর্বনিম্ন হচ্ছে 1700 টাকা। ডে লং যেগুলো থাকে সে সকাল থেকে বিকাল পর্যন্ত, এগুলো হচ্ছে 1700 টাকা নন এসি। না, দূর থেকে আসলে তো ডে লং থাকবে না। ধরেন যদি ওগুলো হচ্ছে আপনার 2 বেলার খাবার সহ 2700 টাকা, দুপুর প্লাস রাতের খাবার সহ 2700 টাকা। আর সকালের ব্রেকফাস্ট? ওইটা হচ্ছে আপনার শুধুমাত্র এসি রুমের সাথে, নন এসি রুমের সাথে ব্রেকফাস্ট হয়। তো এসি রুমগুলো কত? এসি সর্বনিম্ন 3500 টাকা। সর্বনিম্ন 3500 টাকা। 3500 টাকার রুমগুলো কি এরকমই হবে? হ্যাঁ, প্রায় সেম। আপনি দেখাচ্ছি আমি আপনাকে, সমস্যা নেই। এখানেই আছে? হ্যাঁ, এইদিকে একটু ওই পাশে যেতে, উত্তর পাশে। আচ্ছা, ঠিক আছে, চলেন। ওনাদের কটেজগুলোতে যাওয়ার জন্য এরকম আঁকাবাঁকা কিছু লেকের পাশ দিয়ে আপনি কিছু পথ পাবেন। মানে অনেকটা রোমাঞ্চ ফিল করবেন আপনি, কিংবা থ্রিলার ফিল করবেন, অন্যরকম একটা বিষয়। আরও একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এইখানে লক্ষ লক্ষ অতিথি পাখি আসে এখন এই সিজনটাতে। আর 1 মাস পর হয়তো অনেক আসবে, কিন্তু আজকেও আমরা সেটা দেখার চেষ্টা করব। যেই পরিমাণ বক দেখলাম আমি, ওই রকম বকের সাইজ বাংলাদেশের তো হওয়ার কথা না। তো এখনও কিছুটা রোদ আছে, রোদটা পড়ার পর মূলত সেটা দেখা যাবে। চেষ্টা করবো আপনাদেরকে একদম ক্লিয়ারলি সেগুলো দেখানোর জন্য। আর এই যে এখানে আরও একটা বিষয়, এটা হচ্ছে কিন্তু একটা সুইমিং, এবং এই সুইমিংটা কি প্রাইভেট শুধু এটার জন্যে? যে কেউ ইউজ করতে পারবে? সবাই ইউজ করতে পারবে। আচ্ছা, এটা মাত্র পানি দেওয়া হচ্ছে, আগামী 3 দিনের ভিতরে দেখবেন পানি একদম ক্লিন। হ্যাঁ, মানে এটা কি এখনো, মানে এটা তো রানিং, এটা তো অনেক আগে না? পানি নষ্ট হওয়ার পরে পানি রিমুভ করে আবার নতুন করে দেওয়া হচ্ছে। ও, বুঝতে পারছি। এই পানিটাই পরিষ্কার। আচ্ছা, তো এখানে তো আমরা এখন এই পথ দিয়ে কিন্তু আমরা আরও একটা কটেজে যাচ্ছি, একটা ভিন্ন ধরনের কটেজ দেখার জন্য। কারণ আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 5700 টাকা, কিন্তু 5700 টাকা দিয়ে তো আমরা থাকতে পারবো না। তো আমরা আর একটু অল্প দামের মধ্যে আমরা একটা দেখতে যাচ্ছি, এবং যারা আপনারা দেখছেন আমাদের ভিডিওটা, আপনাদেরও কিন্তু ধারণা হয়ে যাবে যে কি আপনার 2200 টাকা করে যে বিল্ডিং এগুলো। ও আচ্ছা, তো যাই হোক, পরবর্তী কটেজটা কীরকম হয় সেটা আমরা দেখি। তো এখন আমরা চলে আসছি আরেকটা কটেজে, এবং এই কটেজটা হচ্ছে অনেকটা এইরকম। আমি এটাকে কোনোভাবেই খারাপ বলবো না, কিন্তু আমরা প্রথম যে কটেজটা দেখেছিলাম সেই কটেজটা থেকে বাইরের ভিউটা ছিল কিন্তু অসাধারণ সুন্দর। কিন্তু এইখানে আমি যদি দেখি, এখানে কিন্তু আমি কিন্তু বাইরের ভিউটা কিন্তু পাচ্ছি না। পাশাপাশি এখানে রুমটাও কিন্তু অনেকটা ছোট। তবে বেড যদি বলি, বেড অনেকটা ওই রকমই আরামদায়ক বেড হবে না, বেডও ওইটা থেকে একটু নর্মাল, তবে এসি আছে। আচ্ছা ভাই, এটার ভাড়া যেন কত বললেন? এটা হচ্ছে 3500 টাকা। 3500 টাকা এটা না? তো এটাতে যদি আপনারা থাকতে চান তাহলে এই ক্ষেত্রে আপনাদের 3500 টাকা লাগবে। এটা হচ্ছে এসি রুম। তবে যদি এসি রুম ছাড়া নন এসি রুম নেন, এরকম সেম ক্যাটাগরির রুম আপনারা 2700 টাকায় পেয়ে যাবেন, 2 বেলা খাবার সহ। এখানে খাবারটা ইনক্লুডেড। তবে এখানে আমরা আর কিছুক্ষণ সময় থাকবো, কারণ এখানে অতিথি পাখি আসতে চলেছে, এবং অতিথি পাখি দেখার পরই আমরা মূলত আমাদের আজকের ভিডিওটি শেষ করব। আচ্ছা, এই যে 2-1টা পাখি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আপনার বক এবং হচ্ছে পানকৌড়ি। মানে আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে
আমরা যেহেতু এখানে সন্ধ্যা পর্যন্ত স্টে করব না এবং এই গাছগুলোতে অতিথি পাখিগুলো মূলত সন্ধ্যার পরেই আসবে। তো আমরা চাচ্ছি যে আমরা এখন রওনা দিয়ে দিব যশোরে। আর এমনিতেও ভিডিওটি আমাদের অনেক দীর্ঘ হয়ে গেছে, কারণ এখানে আপনাদেরও একটা ধৈর্যের ব্যাপার আছে, সেটা আমরা বুঝি। তো আজকে আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করব। তবে একটা কথা বলে রাখি যে 1 মাস পর এখানে প্রচুর অতিথি পাখি আসবে, তখন আপনাদের জন্য সেই অতিথি পাখিগুলোর ভিডিও, বিশেষ করে চলন বিলে কিংবা এখানে আমি যেখানেই পারি আপনাদের জন্য সেই অতিথি পাখির ভিডিওগুলো আমি স্পেশালভাবে দিব, যাতে সেই ভিডিওগুলো আমরা অন্যভাবে সাজাবো, যাতে আপনাদেরও ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। লাইক কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।